আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের লেকচার প্রকাশনী অনুসারে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি আগে প্রথমে কোশ্চেনগুলো দেখাই। অনুধাবনমূলক প্রশ্ন এখানে কয়টা আছে? 42টা। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা সবসময় খুঁজলেও সহজে পাই না। তো আমার কাছে যেহেতু অ্যান্সারগুলো আছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকে আমরা এই 42টা অনুধাবনমূলক কোশ্চেনের উত্তর জানবো। অনুধাবনমূলক কোশ্চেনের এই উত্তরগুলো আমরা গাইড বইতেও পেয়েও যাব। এছাড়াও যাদের কাছে গাইড বই নাই তাদেরকে সাহায্য করার জন্য আমরা আজকে এই 42টা অনুধাবনমূলক কোশ্চেনের উত্তর জানবো। আশা করি তোমাদের অনেক সাহায্য হবে। দেখো, 1 নম্বর কোশ্চেনটা কি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে কি বুঝো? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে আমরা বুঝি, বায়ুর তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনের ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 65% জলীয় বাষ্প বায়ুতে আছে। 2, বায়ুর তাপমাত্রা ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100/65, অর্থাৎ 65/100 অংশ। 3, ওই বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100/65। আচ্ছা, 2 নাম্বার কি? এগুলো কিন্তু আমাদের হুবহু মুখস্থ করতে হবে। আচ্ছা, প্রশ্ন 2 নাম্বার কি? যে শীতকালে ঠোঁট মুখ ফেটে যায় কেন? ব্যাখ্যা করো। শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প কম থাকে, এমনকি থাকে না বললেই চলে। ফলে বাতাস জলীয় বাষ্প গ্রহণ করে সম্পৃক্ত হতে যায়। শরীরের ঠোঁট মুখ অত্যন্ত নরম, বাতাসের শরীরের সেই অনাবৃত নরম স্থান থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। ফলে ঠোঁট মুখের চামড়া শুষ্ক হয়ে চরচর করে ফেটে যায়। আচ্ছা, তারপর আমরা 1, 2 এবং 3 নম্বর কোশ্চেনটা কি? নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে গ্যাস কেন বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না? আমরা জানি আমাদের আদর্শ গ্যাসের যে নিয়ম সেটা কি? আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে হলে কি আমাদের আদর্শ গ্যাস হয়। এখানে কি নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপ, তার মানে কি এটা আমাদের আদর্শ গ্যাস হয় না। তো যেহেতু আদর্শ গ্যাস না, সেজন্য এটাকে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। আশা করি তোমরা বুঝছো। যদি এটা আমাদের আদর্শ গ্যাস হতো তাহলে কি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলতো। এই যে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, এটা আমাদের আদর্শ গ্যাস না, সেজন্য বয়েলের সূত্র মেনে চলে না। 4 নম্বর কোশ্চেনটা কি? গড় মুক্ত পথ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে গ্যাসের একটি অণু যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্তপথ বলে। আর গ্যাসের অভ্যন্তরে কোনো অণুর পরস্পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী বিভিন্ন দূরত্বগুলোর ঘর নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে ঘর মুক্তপথ বলে। ঘর মুক্তপথ গ্যাসের চাপ, পরম তাপমাত্রা ও গ্যাসের ঘনত্বের ওপর নির্ভরশীল। 5 নম্বর কোশ্চেনটা কি? সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পের আয়তনের ওপর নির্ভর করে না কেন? যে কোনো তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পের আয়তনের ওপর নির্ভর করে না। টরিসেলের শূন্য স্থানে সম্পৃক্ত বাষ্পপূর্ণ ব্যারোমিটার নলটিকে কাত করে এর সত্যতা নিরূপণ করা যায়। নলটিকে যখন কাত করা হয় তখন পারদ স্তম্ভ আপন উচ্চতা ঠিক রাখার জন্য পারদ নলের মধ্যে উপরের দিকে উঠে যায়। ফলে টরিসেলের শূন্যস্থানের আয়তন তথা সম্পৃক্ত বাষ্পচাপের আয়তন কমে যায়। নলের ভেতরে পারদ উপরের দিকে উঠে আসে, কিন্তু পারদ স্তম্ভের উচ্চতা অপরিবর্তিত থাকে। ফলে টরিসেলের শূন্যস্থানের আয়তন তথা সম্পৃক্ত বাষ্পের আয়তন কমে যায়। অতিরিক্ত বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, কিন্তু বাষ্পচাপ অপরিবর্তিত থাকে। এরপরে 6 নম্বর অনুধাবনমূলক কোশ্চেনটা কি? শীতকালে ঠোঁটে গ্লিসারিন ব্যবহার করা হয় না কেন? শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প কম থাকে, এমনকি থাকে না বললেই চলে। ফলে বাতাস জলীয় বাষ্প গ্রহণ করে সম্পৃক্ত হতে চায়। শরীরের ঠোঁট মুখ অত্যন্ত নরম, বাতাস শরীরের সেই অনাবৃত নরম স্থান থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। ফলে ঠোঁট মুখের চামড়া শুষ্ক হয়ে চরচর করে এবং ফেটে যায়। এই জন্য শীতকালে গ্লিসারিন লাগিয়ে চামড়াকে ভেজা রাখা হয়।
7 নম্বর আমাদের অনুধাবনমূলক কোশ্চেনে কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত হবে। এখানে হিলিয়ামের মোল সংখ্যা n ইকুয়াল কত আমাদের 1, তাপমাত্রা T ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে আমাদের কোশ্চেনে। তো এটাকে আমরা ক্যালভিনে নিয়ে গেলাম 273 দিয়ে যোগ করে। গ্যাস ধ্রুবক আর কত 8.314 যে মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স, এটা তো ধ্রুবক, এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। তো গতিসূত্র নির্ণয় সূত্র কি, E ইকুয়াল 3/2 nRT, এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি নির্ণয় সূত্র। তো সেই সূত্রের ভিতরে যে nRT আছে সেগুলো বসাই দিলে আমাদের কত আসলো, 3778.713 জুল। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত, 3778.713 জুল। এরপরে 8 নম্বর কোশ্চেনটা কি, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 এবং θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Vθ হলে চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত, θ ইকুয়াল V0 প্লাস θ V0 বাই 273, বা Vθ ইকুয়াল কত আমাদের আসে, V0 এখানে আমাদের 1 প্লাস θ বাই 273, এখান থেকে V0 ইকুয়াল 273 প্লাস θ বাই 273, এটা আমরা যোগ করে এখানে পাইলাম। এরপরে দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে থিটা আমাদের টি বা তাপমাত্রা 273 প্লাস থিটা হলো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আনুষঙ্গিক ক্যালভিন তাপমাত্রা। তো 1 নম্বর সমীকরণ থেকে লেখা যায় V ইকুয়াল ধ্রুবক ইন্টু টি। তা ধ্রুবককে আমরা কে ধরলাম, কে একটি সমানুপাতিক ধ্রুবক, তার মানে আমরা কি লিখতে পারি, যেহেতু ধ্রুবক তার মানে আমরা এই ধ্রুবকের চিহ্ন দ্বারা আমরা এটা প্রকাশ করতে পারি, V সমানুপাতিক টি। অতএব স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। 9 নম্বর অনুধাবনমূলক কোশ্চেনে কি বলছে, দেখাও যে গ্যাসের গতি তত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে। গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা পাই যে পিভি, এটা হচ্ছে আমাদের সূত্র, গ্যাসের গতিতত্ত্বের সূত্র যখন প্রমাণ করতে যাই তখন আমরা এই সূত্রগুলো পাই যে পিভি ইকুয়াল 1/3 mn c বার স্কোয়ার, ঠিক আছে, এটা উপরে একটা বার। তো এখান থেকে আমরা কি পাই, দেখো এখানে আমরা এগুলার আসলে অনেক বেশি ব্যাখ্যা আছে। তো এখান থেকে আমরা আনলাম কিভাবে গ্যাসের অণুসমূহের মোট গতিশক্তি, এটা হচ্ছে সূত্র, এখান থেকে আমরা এটা আনতে পারি। তো তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপের পরিমাণ স্থির থাকে, ফলে মোট গতিশক্তি স্থির থাকে। তো পিভি ইকুয়াল কত, ধ্রুবক, তো ধ্রুবকটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এটি কি বয়েলের সূত্র। মূল গড় বর্গবেগ বলতে কি বুঝো, কোনো গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে মূল গড় বর্গবেগ বলে। কোনো গ্যাসের n সংখ্যক অণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে চলতে থাকবে। n তম অণুর বেগ যথাক্রমে c1 c2 c3 এভাবে cn হলে মূল গড় বর্গবেগ কি হবে, crms ইকুয়াল √/c স্কোয়ার ইকুয়াল, দেখো c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার এভাবে চলতে থাকবে বাই n। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র, মূল গড় বর্গবেগ নির্ণয়ের সূত্র। আচ্ছা, তারপর হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা ব্যাখ্যা করো। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। সাধারণত আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। সুতরাং আপেক্ষিক আর্দ্রতা R দ্বারা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F দ্বারা এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F দ্বারা নির্দেশ করলে R ইকুয়াল F বাই, এটা ছোট হাতের F আর এটা কত আমাদের বড় হাতের F, এই দুইটাকে আমরা আলাদা সংকেত দ্বারা প্রকাশ করলাম, এত ইকুয়াল 100%। 12 নম্বর অনুধাবনমূলক কোশ্চেনে কি বলছে, ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়।
ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে আমরা বুঝি এক, বায়ুর তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 60% জলীয় বাষ্প বায়ুতে আছে। 2, বায়ুর তাপমাত্রা ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 অর্থাৎ 60/100 অংশ। 3 নম্বর, ওই বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100/60। 13 নম্বর কোশ্চেনে কি বলছে, পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে গ্যাসীয় অণুর গড় বেগও বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে। পরম আর্দ্রতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্পের ভরও বৃদ্ধি পায়, এতে ওই স্থানে অণুর সংখ্যা বৃদ্ধি পায়। অণুর সংখ্যা বৃদ্ধি পেলে এদের ছুটাছুটির পরিমাণও বৃদ্ধি পায়, ফলে অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়, অর্থাৎ পরম তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসীয় অণুর গড় বর্গবেগ বৃদ্ধি পায়। গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো গ্যাসের প্রথম কি, যে 1 নম্বর, গ্যাস স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় গ্যাস রূপে থাকে, বাষ্প স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় কঠিন বা তরল রূপে থাকে। গ্যাস এমন একটি পদার্থ যা এর সংকট তাপমাত্রার উপরে কিন্তু সংকট তাপমাত্রার নিচে অবস্থান করে। বাষ্প এমন একটি পদার্থ যা এর স্ফুটনাঙ্কের উপরে অবস্থান করে। তো 16 নম্বর কোশ্চেনে কি বলছে, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি শিশির জমার জন্য সহায়ক, ব্যাখ্যা করো। আমরা জানি নদী, নালা, খাল, বিল, সাগর, সমুদ্র, জলাশয় ইত্যাদি হতে পানি সব সময় বাষ্পায়নের ফলে জলীয় বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস গরম থাকে এবং জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত থাকে। মেঘহীন রাত্রিতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে এবং পরিশেষে এমন একটি তাপমাত্রায় উপনীত হয় যখন বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না, কারণ মেঘ তাপ বিরোধী পদার্থ বলে ভূপৃষ্ঠ হতে বিকিরণজনিত কারণে তাপ পরিবাহিত হতে পারে না, ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয় না এবং শিশির জমে না। 17 নম্বর কোশ্চেনে কি বলছে, হ্রদের তলদেশ হতে ভূপৃষ্ঠে আসার ফলে বুদবুদের আয়তন বৃদ্ধি পায় কেন? আমরা জানি গ্যাসের তাপমাত্রা, চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হলো P1V1/T1 = P2V2/T2। তো এখন হ্রদের পানির তাপমাত্রা স্থির বিবেচনায় কি করলাম, P1V1 = P2V2। যেহেতু তাপমাত্রা স্থির তো তাপমাত্রা বাদ চলে গেল, তার মানে আমরা এইভাবে লিখতে পারি P1/P2 = V2/V1। তো এখানে দেখো V সমানুপাতিক 1/P, অর্থাৎ আয়তন চাপের ব্যস্তানুপাতিক। হ্রদের তলদেশের গভীরতা বেশি থাকায় পানির চাপের পরিমাণ বেশি, কারণ চাপ গভীরতা সমানুপাতিক। বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসার ফলে গভীরতা কমতে থাকে, ফলে চাপের মান কমতে থাকে এবং আয়তনের মান বাড়তে থাকে। পরম শূন্য তাপমাত্রায় গ্যাস অণুর বেগ শূন্য হওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, ফলে আন্তঃআণবিক শক্তি প্রবল থাকে বলে এই শক্তিকে উপেক্ষা করে অণুগুলো নড়তে পারে না, তাই তাদের বেগ শূন্য হয়। একই তাপমাত্রায় ঢাকার চেয়ে কক্সবাজারে বেশি অস্বস্তি লাগে কেন? কক্সবাজার সমুদ্রের নিকটে অবস্থিত এবং ঢাকা সমুদ্র থেকে বহু দূরে। সমুদ্র থেকে প্রতিনিয়ত বাষ্পায়ন প্রক্রিয়া যে জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে তা কক্সবাজারের বায়ুতে থেকে যাচ্ছে। সমুদ্র থেকে ঢাকা দূরে হওয়ায় স্বভাবতই সেখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম। তাই ঢাকা ও কক্সবাজারের তাপমাত্রা এক থাকলেও কক্সবাজারের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় সেখানকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি। ফলে ঢাকার চেয়ে কক্সবাজারের বায়ুতে শরীর থেকে নির্গত গাম কম শুকাবে এবং গাম বাষ্পায়নের জন্য কক্সবাজারে কম সুপ্ত তাপের প্রয়োজন হবে। তাই ঢাকার তুলনায় কক্সবাজারের শরীর তাপ কম হারাবে, ফলে কক্সবাজারে একজন মানুষের বেশি অস্বস্তি লাগবে। 20 নম্বর কোশ্চেনটা কি, চার্লসের সূত্র ব্যাখ্যা করো। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273/0.00366 অংশ পরিবর্তিত হয়। মনে করি
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন কত? V0। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন V0 প্লাস V0 বাই 273। তো থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য কত? এটা হয়। মনে করি স্থির চাপে ওই গ্যাসের থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন B, আমরা পাই V ইকুয়াল এটা। তো এখান থেকে কত আসলো আমাদের? V0 বাই 273 ইকুয়াল K, বা V ইকুয়াল এটা আমরা ধ্রুবক ধরলাম, তার মানে KT, বা যেহেতু ধ্রুবক ধরলাম আমরা সমানুপাতিক চিহ্ন দিলাম। এখানে T হচ্ছে পরম স্কেলের তাপমাত্রা, T ইকুয়াল কত? থিটা প্লাস 273। অর্থাৎ নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট বরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই অনুধাবন কোশ্চেনে কিন্তু অনেক কিছু বোঝার আছে, এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, সেজন্য এখানে আমি আর কোনো ব্যাখ্যা দিলাম না। সমষ্ণ প্রক্রিয়া বলতে কি বুঝো? যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত অর্থাৎ স্থির থাকে, সেই প্রক্রিয়াকে সমষ্ণ প্রক্রিয়া এবং পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। অন্য কথায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত অর্থাৎ স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। বয়েলের সূত্রের ব্যাখ্যা, এটাও একটা বোঝার জিনিস। তো এখানে আমি কোনো রকম দেখাই দিচ্ছি, এগুলো নিয়ে আমি একটা আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। তো বয়েলের সূত্র কি? তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ব্যাখ্যা, যে এখন এই যে লাইনটা, এটা আমরা ব্যাখ্যা দিব। যদি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের কোনো গ্যাসের ওপর প্রযুক্ত চাপ P এবং এর আয়তন B হয়, তবে আমরা পাই B সমানুপাতিক 1/P যখন তাপমাত্রা T স্থির থাকে। আচ্ছা, তো এখান থেকে দেখো PV ইকুয়াল K, এই সমীকরণকে সমষ্ণ সমীকরণ বলে। যদি স্থির তাপমাত্রা নির্দিষ্ট বরের কোনো গ্যাসের P1, P2, P3 এভাবে Pn চাপে আয়তন যথাক্রমে B1, B2, B3 এভাবে Bn হয়, তবে P1 B1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P3 B3 ইকুয়াল Pn Bn ইকুয়াল K। এ থেকে বোঝা যাচ্ছে যে চাপ ও আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্থির চাপে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে। 23 নম্বর কোশ্চেন কি বলছে? স্বাধীনতার মাত্রা বলতে কি বুঝো? কোনো গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ওই গতিশীল সংস্থার স্বাধীনতার মাত্রা বলে। স্বাধীনতার মাত্রার সংখ্যা বস্তুর ভর বা শক্তির উপর নির্ভর করে না, এটি বস্তুর জ্যামিতিক গঠন বিন্যাস এবং এর গতির ওপর প্রযুক্ত শর্ত বা বাধাগুলোর ওপর নির্ভর করে। স্বাধীনতার মাত্রা 3 প্রকার। 1 রৈখিক আবর্ত, 3 নম্বর কি? কম্পনজনিত। এক পরমাণুক, দ্বিপরমাণুক ও বহু পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা যথাক্রমে 3, 5, 6। এক পরমাণুকের জন্য কত? 3, দ্বিপরমাণুকের জন্য 5, বহু পরমাণুকের জন্য 6। এটা কি আমাদের MCQতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, শক্তির সমবিভাজন সূত্র ব্যাখ্যা করো। তাপীয় সাম্যে অবস্থিত কোনো গতীয় সংস্থার ক্ষেত্রে মোট শক্তি সবগুলো স্বাধীনতার মাত্রা বরাবর সমভাবে বিভাজিত বা বণ্টিত হয়। পরম তাপমাত্রা T এবং বোল্টজম্যান ধ্রুবক K হলে প্রত্যেক স্বাধীনতার মাত্রার পিছু শক্তির পরিমাণ 1/2 kT। তো ব্যাখ্যা যদি আমরা একটু দেই, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তাপীয় সাম্যাবস্থায় প্রতিটি অণুর ক্ষেত্রে 3টি x, y, z বরাবর উপাংশ গতিবিধির গড় বর্গ মান যথাক্রমে কত? u স্কোয়ার, এখানে আমার বার আছে, v বার স্কোয়ার ও w স্কোয়ার বার অভিন্ন। 25 নম্বর কি বলছে? চার্লসের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রার ধারণা কিভাবে পাওয়া যায় দেখাও। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, যার নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়, সে সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন যদি V0 হয়, তবে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন V-θ। তো চার্লসের সূত্র অনুসারে আমরা এটা পাই। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, তাই 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা। এবার 26 নম্বর কোশ্চেনটা হচ্ছে, একক চাপে 1 মোল কোনো গ্যাসের আয়তন বনাম তাপমাত্রা, আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ডাল কি নির্দেশ করে? আমরা জানি স্থির চাপে কোনো গ্যাসের আয়তনের পরম তাপমাত্রা সমানুপাতিক। এখানে মোল সংখ্যা n = 1 এবং একক চাপের ক্ষেত্রে p = কত? 1। তো এখন সূত্রটা কি? PV = nRT। তো PV = nRT আমরা লিখতে পারি V/T = nR/P।
ঠিক আছে, তো এখান থেকে এত ইকুয়াল কত ঢাল বের করলাম। আচ্ছা, অতএব একক চাপে একক মোল কোনো গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রার লেখচিত্র ঢাল সার্বজনীন গ্যাস ধ্রুবককে নির্দেশ করে। 27 নম্বর হচ্ছে ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না কেন? ব্যাখ্যা করো। পানির পৃষ্ঠটানের জন্য ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না। ছাতার ওপর বৃষ্টির পানি পড়লে পানির পৃষ্ঠটানের জন্য পানি গোলাকার বিন্দুতে পরিণত হয় এবং কাপড়ের ওপর দিয়ে গড়িয়ে পড়ে যায়। ফলে ছাতার কাপড় ভিজে ভেতরের পৃষ্ঠে পানি পৌঁছাতে পারে না। চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন? এক চলন্ত গাড়ির টায়ারের মধ্যে বায়ুর চাপ বাড়ে, কারণ চলন্ত গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তাপ বৃদ্ধি পাওয়ায় দরুন চাপও বৃদ্ধি পায়। ফলে বায়ুস্থ অনুসমূহের ছুটাছুটি বৃদ্ধি পায়, তাই টায়ারের দেওয়ালের ওপরও চাপ বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে চলন্ত গাড়ির টায়ারের মধ্যে বায়ুর চাপ বৃদ্ধি পায়। কোন স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কি বোঝায়? এই কোশ্চেনের অ্যান্সার একই রকম কয়েকবার দিয়েছি, ঠিক আগেরগুলোর মতোই, শুধু সেখানে অন্য একটা নাম ছিল। আমাদের অনুধাবনমূলক কোশ্চেন যে 12 নাম্বার, ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝো? তারপর প্রথম কোশ্চেন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে কি বুঝো? এটাও ঠিক একই। ঠিক আছে, তো আমরা 30 নাম্বারে যাই। বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন? বর্ষার দিনে বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে, ফলে বাতাস অধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে না। শীতকালে বাতাস শুষ্ক থাকে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এই বাতাস ভেজা কাপড় থেকে দ্রুত জলীয় বাষ্প শোষণ করে নিয়ে সম্পৃক্ত হতে চায়, ফলে শীতের দিনে ভেজা কাপড় দ্রুত শুকায়। আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। আদর্শ গ্যাসের চাপ, আয়তন এবং পরম তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক আছে, যা একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। এই সমীকরণটি আদর্শ গ্যাসের সমীকরণ হিসেবে পরিচিত। সমীকরণটা কি? PV=nRT। এখানে P হলো গ্যাসের চাপ, B হচ্ছে গ্যাসের আয়তন, T হচ্ছে পরম তাপমাত্রা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, N হলো গ্যাসের মোল সংখ্যা। 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটি কি দাঁড়ায়? N এর মান যদি 1 হয়, সমীকরণটা দাঁড়ায় PV=RT। তারপর হচ্ছে 32 নম্বর কোশ্চেন, গ্যাসের গতিতত্ত্ব হতে কিভাবে চার্লসের সূত্র পাওয়া যায়? ব্যাখ্যা করো। তো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে সূত্রটাকে PV=1/3 mc², এটা 1 নাম্বার। এবং আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV=RT। এখানে আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণ কল্পনা করছি। তো দুইটাই PV ইকুয়াল দেওয়া আছে, তার মানে কি লিখতে পারি? 1 ও 2 নাম্বার থেকে 1/3 nmc² RT। আচ্ছা, তো আমরা এখানে রাখলাম nmc² 3RT। তো mc² 3 r বাই এই nটাকে এটা নিচে নিয়ে গেলাম। তো এটা মানে কত লিখতে পারি আমরা? ধ্রুবক বোঝায় আমাদের। আচ্ছা, তার মানে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 এবং 3 নম্বর হতে কি পাই? PV=1/3 n k 3kT। PV=n/kT। তাহলে এই 3 আর 3 কাটা গেলে এটা থাকে। চাপ স্থির থাকলে B সমানুপাতিক T হয়। n এবং k কি? ধ্রুবক। এখানে আমাদের n এবং k হচ্ছে ধ্রুবক, তার মানে কি আসে আমাদের? চাপ যদি স্থির থাকে তাহলে V সমানুপাতিক। দেখো এটা ধ্রুবক, এটা স্থির, তার মানে কি কি থাকে? B আর T থাকে। তো এই দুইটা কি? স্থির, সমানুপাতিক আকারে আছে। এটি চার্লসের সূত্র। তো আমরা এরপরে 33 নম্বর কোশ্চেনটা দেখি। শীতের রাতে শিশির পড়ে কেন? শীতকালে দিনের বেলা সূর্যের উত্তাপে ভূসংলগ্ন বায়ু উত্তাপ থাকে, ফলে বায়ু জলীয় বাষ্প দিনে অসম্পৃক্ত থাকে। রাতে ওই বায়ু তাপ বিকিরণ করে শীতল হয় এবং জলীয় বাষ্প দ্বারা প্রায় সম্পৃক্ত হয়ে আসে। এমত অবস্থায় ভূসংলগ্ন তাপ কুপরিবাহী কিন্তু উত্তম তাপ বিকিরক, যেমন গাছের পাতা ইত্যাদি অতিরিক্ত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। যখন এসব শীতল বস্তুর সংস্পর্শে ঠান্ডা বায়ু আসে, তখন এদের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায়। এই জন্য শীতের রাতে শিশির পড়ে। প্রমাণ চাপ বলতে কি বুঝো? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 760 mm উচ্চতা বিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বা স্বাভাবিক চাপ বলে। এটা হুবহু মুখস্থ। আচ্ছা, প্রমাণ চাপ ইকুয়াল কত? 760 mm পারদস্তম্ভ চাপ। তো এটাকে আমরা mm কে মিটার m এ নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে কেজি
পারতিস্তম্ভ চাপ, এখান থেকে আমরা এটা আসলাম। এরপরে দেখো পি ইকুয়াল কত, এইচ রো জি। তো এখান থেকে আমরা প্যাসকেলে আসলাম। আচ্ছা, এরপরে দেখো চাপের একক কত, প্যাসকেল। আমরা চাপের একক এটাকে নিয়ে আসলাম। তো কোনো স্থানের শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? কোন স্থানে শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় ওই দিন 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই স্থানের বায়ু সম্পৃক্ত হবে এবং তা ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হবে। একটি হাইড্রোজেন গ্যাস বেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় উঠার পরে ফেটে যায় কেন? ব্যাখ্যা করো। বয়লের সূত্র অনুসারে আমরা জানি স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ কমলে আয়তন বাড়ে। ভূমি থেকে উঠতে থাকলে আস্তে আস্তে চাপ কমতে থাকে, ফলে আয়তন বাড়তে থাকে। এভাবে একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর আয়তন বাড়তে বাড়তে বেলুনের প্রসারণ সীমার বাইরে চলে যায়, ফলে ফেটে যায়। এই কারণে একটি হাইড্রোজেন গ্যাস বেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর ফেটে যায়। 37 নম্বর কোশ্চেনটা কি, বোল্টজম্যান ধ্রুবক K ইকুয়াল 1.38 × 10⁻⁻³ জুল পার কেলভিন বলতে কি বোঝায়? বোল্টজম্যান ধ্রুবক এত বলতে বোঝায় একটি গ্যাসীয় অণুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 1.38 × 10⁻³ জুল কাজ করতে হয়। স্থির তাপমাত্রা একটি আদর্শ গ্যাসের পিভি বনাম পি গ্রাফের প্রকৃতি কিরূপ হবে ব্যাখ্যা করো। আমরা জানি বয়লের সূত্র অনুসারে বি সমানুপাতিক 1/p যখন তাপমাত্রা স্থির। উপরোক্ত সম্পর্ক অনুসারে দেখো এটা সমানুপাতিক দেওয়া আছে, তো সমান সমান দিয়ে আমরা সমানুপাতিকের চিহ্ন কে দিতে পারি। তার মানে কি লিখতে পারি, পিভি ইকুয়াল কে, অর্থাৎ স্থির তাপমাত্রায় চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক, যার অর্থ পি বা বি এর পরিবর্তনে পি ও বি এর গুণফলের কোনো পরিবর্তন হবে না। অতএব স্থির তাপমাত্রা একটি আদর্শ গ্যাসের পিবি বনাম পি গ্রাফটি কেমন দাঁড়ায়, এরকম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 39 নম্বর কোশ্চেনটা কি, পরম আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। কোন একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান তা হচ্ছে ওই স্থানের পরম আর্দ্রতা, আর নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে উপস্থিত জলীয় বাষ্প ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের শতকরা যত তা হচ্ছে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। কোনো স্থানে উপস্থিত জলীয় বাষ্প ওই স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতার তুলনায় কতটুকু সেটি অধিক গুরুত্বপূর্ণ। অতএব পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা অধিক গুরুত্বপূর্ণ। 40 নম্বর কোশ্চেন হচ্ছে, নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি। তো পিভি ইকুয়াল, এখানে আমরা আরটি যে রাখলাম, এন ইকুয়াল কত লিখতে পারি আমরা, m/m। তো বা এখানে আমরা রো আনতে পারি, এভাবে করে আমরা কত আনলাম, রো ইকুয়াল 1/t, অর্থাৎ গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এখানে বোঝার অনেক কিছু আছে, কিন্তু আমি কোনো ব্যাখ্যা দিলাম না এখানে। আচ্ছা, যার অর্থ পরম তাপমাত্রা কমালে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পরম তাপমাত্রা বাড়ালে গ্যাসের ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ বলা যায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল। তো 41 নম্বর কি, পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি না ব্যাখ্যা করো। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরম তাপমাত্রা হয় -273 ডিগ্রি প্লাস 273 ইকুয়াল 0 কেলভিন। যেখানে আয়তন শূন্য হয়, এই তাপমাত্রার নিচে গ্যাসের আয়তনের মান ঋণাত্মক হয়, যা বাস্তবে অসম্ভব। তাই -273 ডিগ্রি সেলসিয়াস তথা পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে না। গ্যাসের ঘনত্ব বেশি হলে গড়মুক্ত পদ বেশি হয় কি ব্যাখ্যা করো। আমরা জানি ল্যামডা সমানুপাতিক 1/ρ, অর্থাৎ গড়মুক্ত পদ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, যার অর্থ গ্যাসের ঘনত্ব যত বেশি হবে অণুগুলোর গড়মুক্ত পদ তত কম হবে। অতএব গ্যাসের ঘনত্ব বেশি হলে গড়মুক্ত পদ বেশি হয় না। তো আমাদের অনুধাবনমূলক 42টা যে কোশ্চেন, অনুধাবনের 42টা কোশ্চেন, সেগুলোর অ্যান্সার আমি আজকে দিয়েছি। পরবর্তীতে আমরা অন্য কোনো অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনের উত্তর দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবা। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অসংখ্য ধন্যবাদ।